আজকের এটা জানছো মানে তুমি ইংরেজি সব কিছু জানা গেছো। কারণ ইংরেজিতে যদি কয়েক হাজার কোটি সেন্টেন্স থাকে, এরা প্রত্যেকটা হয়তো অ্যাক্টিভ না হয় পাসিভ। সেই সেন্টেন্সে অ্যাক্টিভে দেওয়া আছে, না হয় পাসিভে দেওয়া আছে। এখন আমরা রাইটিং পার্ট লেখার ক্ষেত্রে, রাইট ফর্মস অফ ভার্বস করার ক্ষেত্রে, চেঞ্জিং সেন্টেন্সে অ্যাক্টিভ পাসিভ করার ক্ষেত্রে ভুল করে ফেলি। কোথায় আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স দিতে হবে, কোথায় আমরা পাসিভ সেন্টেন্স দিতে হবে, আজকের জিনিসটা না জানলে তুমি কখনো রাইট ফর্মস অফ ভার্বস এবং রাইটিং পার্ট ভালো করতে পারবে না। বিভাব মানে হলো মিস্টার ওয়াসওয়ার। তোমাকে একটা জাদুর কথা বলবো যে মিস্টার ওয়াসওয়ারের পরে হয়তো আইনজি হবে অথবা ভার্ব 3 হবে। কি বলছি বলো তো? মিস্টার ওয়াসওয়ার দেখছো মানে তোমার মাথায় সিগন্যাল দিবে যে এখানে কখনো ভার্ব 1 হবে না, কখনোই ভার্ব 2 হবে না, কখনোই ভার্বের সাথে এসবিএস হবে না। দুইটা জিনিস হইতে পারবে, হয়তোবা আইনজি হবে, হয়তোবা ভার্ব 3 হবে, হয়তোবা আইনজি হবে, হয়তোবা ভার্ব 3 হবে। ওকে, আচ্ছা। মিস্টার ওয়াসওয়ার মানে কি বলেছি? মিস্টার ওয়াসওয়ারের পর হয়তো আইনজি হবে অথবা ভার্ব 3 হবে। তাহলে এখন তোমাদের কাছে অপশন কমে গেছে, হয়তো আইনজি দিয়ে দিবা রাইট ফর্মস অফ ভার্বস কিংবা রাইটিং পার্ট করার ক্ষেত্রে, অথবা ভার্ব 3 দিয়ে দিবা। এখন কথা হচ্ছে স্যার কখন আইনজি দিব, কখন ভার্ব 3 দিব? যদি বাক্যটা যদি অ্যাক্টিভ হয়, ব্যক্তি থাকে, নিজের কাজ নিজে করে, তাহলে আইনজি। যদি বাক্যটা পাসিভ হয়, বস্তু থাকে, নিজের কাজ অন্যকে দিয়ে করায়, তাহলে ভার্ব 3 হবে। সহজ একটা কথা দেখো, আই এম ইটিং রাইস, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, রাইস ইজ ইটেন বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। তাহলে এম, ইস এরা সবাই বিভাব। মাথায় আছে, এদের পরে হয়তো আইনজি অথবা ভার্ব 3 হবে। এখানে আইনজি হলো, কিন্তু এখানে ভার্ব 3 হলো। কারণ হলো আই এম ইটিং রাইস, আমি ব্যক্তি, আমি নিজের কাজ নিজে করতে পারি। কিন্তু রাইস ইজ ইটেন বাই মি, ভাত কি নিজে নিজে খাইতে পারে? ভাত কি ব্যক্তি? ভাত তো বস্তু। ভাত রিটেন বাই মি, আমাকে দিয়ে খাওয়াই, নিজের কাজ অন্যকে দিয়ে করাই। আরও মজার বিষয় হচ্ছে সেখানে বাই আছে মানে ওরা আমাদেরকে বলতেছে যে সোনামণিরা তোমরা খাও, এখানে তোমরা ভার্ব 3 বসাও। কি বলছে যে সোনামণিরা খাও, তোমরা এখানে ভার্ব 3 বসাও। এখন দেখো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, ইস আছে, আইনজি হইল, তো দ্য ওয়ার্ক ইজ ডান হয়ে গেছে। কেন? হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে ব্যক্তি, সে নিজের কাজ নিজে করতে পারে। তো দ্য ওয়ার্ক, পৃথিবীর কোনো কাজ নিজে নিজে হতে পারে না, এটা অন্যকে দিয়ে করাতে হয়। আবার বায়ও আছে, তার মানে সেটা ভার্ব 3। বুঝতে পেরেছো? তাহলে মিস্টার ওয়াসওয়ার যদি দেখো, এদের পরে হয়তো আইনজি হবে অথবা ভার্ব 3 হবে। যদি ব্যক্তি থাকে, নিজের কাজ নিজে করে, অ্যাক্টিভ সেন্টেন্স হয়, তাহলে আইনজি হবে। যদি বস্তু থাকে, পাসিভ সেন্টেন্স হয়, নিজের কাজ অন্যকে দিয়ে করায়, বাই থাকে। বাইটা মাঝে মধ্যে থাকে না, না হয়তো তোমাদের শুধু বাই থাকা না থাকা নিয়েই বুঝিয়ে দিতে পারতাম। বাইটা মাঝে মাঝে থাকে না বলে এত কিছু কথা বলতে হচ্ছে। বাই থাকলে সেটা ভার্ব 3। ওকে, ঠিক একই কথাটা মডাল ভার্বের ক্ষেত্রে। আমি তোমাদের প্রথমে পড়াইছি যে মডাল ভার্বের পরে ভার্ব 1 হবে, মডাল ভার্বের পরে কি হবে? ভার্ব 1 হবে। কিন্তু এখানে দেখতেছি আবার মডাল ভার্বের পর বি প্লাস ভার্ব 3 হবে যদি পাসিভ বোঝায়। মডাল ভার্বের পরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্টের পরে ভার্ব 1 হবে যে শুধু সেন্টেন্সটা অ্যাক্টিভ হলে, ব্যক্তি থাকলে, নিজের কাজ নিজে করলে। কিন্তু মডাল ভার্বের পরে বি প্লাস ভার্ব 3 হবে যদি বাক্যটা পাসিভ হয়, বস্তু থাকে, নিজের কাজ অন্যকে দিয়ে করায়, মাঝে সাঝে বাই থাকবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যানটা মডাল ভার্ব, এরপরে ভার্ব 1 হয়েছে। কারণ হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি একজন ব্যক্তি, সে নিজের কাজ নিজে করতে পারে, তার মানে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এই কারণে মডাল ভার্বের পরে আমরা ভার্ব 1 দিয়েছি। ক্লিয়ার? কিন্তু দ্য ওয়ার্ক, আচ্ছা আমাকে বলো, পৃথিবীর কোন কাজ নিজে নিজে হয়ে যায় অটোমেটিকলি? কোনো ব্যক্তির দ্বারা কাজ করতে হয়। ওয়ার্কটা এখানে বস্তু। দ্য ওয়ার্ক ক্যানটা মোডাল ভার্ব থাকার পরও এখানে আমরা বি প্লাস ভার্ব 3 দিয়েছি। কারণ ওয়ার্কটা বস্তু, সে নিজে নিজে করে নাই, কাজটা অন্যকে দিয়ে করিয়েছে। আরও মজার বিষয়, সেখানে যদি বাই থাকে তো আরও মজা হয়ে গয়া। ওকে, তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। মোডাল ভার্ব থাকার কারণে এখানে আমরা ভার্ব 1 দিয়েছি। এখানে মোডাল ভার্ব আছে কিন্তু পাসিভ বোঝানোর কারণে আমরা বি ডান দিয়েছি। বুঝছো? তাহলে মোডাল ভার্বের পর ভার্ব 1 বসে যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয়, মোডাল ভার্বের পর বি প্লাস ভার্ব 3 বসে যদি সেটা পাসিভ সেন্টেন্স হয়।
সরকার মাস্ট গিভ সাবসিডিজ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস। এটা এসএসসি এইচএসসি রাইট ফর্মস অফ ভার্বসের জন্য। এসএসসি এইচএসসির এমন কোনো বোর্ড পরীক্ষা হয় না আজকের রুলসটা তোমার কাজে লাগবে না। বিভাবের পর আইএনজি অ্যাক্টিভ হলে, বিভাবের পর ভাবছি পাসিভ হইলে, মোডাল ভার্বের পর বার ওয়ান অ্যাক্টিভ হইলে, মোডাল ভার্বের পর বি প্লাস ভাবছি পাসিভ হইলে, এসএসসি এইচএসসির এমন কোনো বোর্ড প্রশ্ন নাই এই রুলসগুলো আসে নাই, বুঝছো? গভর্নমেন্ট সরকার মাস্ট গিভ, মাস্টটা মোডাল ভার্ব, এরপরে গিভটা বার ওয়ান হয়েছে। সাবসিডি মানে ভর্তুকি, সরকার এতে ভর্তুকি দিবে, তাহলে সরকার ব্যক্তি অ্যাক্টিভ সেন্টেন্স, সে কারণে বার ওয়ান হয়েছে। কিন্তু এখানে আইসে কি হয়েছে দেখো, সাবসিডিজ মাস্ট বি গিভেন। এখানেও তো মাস্টটা মোডাল ভার্ব, কিন্তু বি গিভেনও গেছে কেন? এখানে বি গিভেনও গেছে কেন? এখানে বি গিভেনও গেছে কারণ হইল মাস্টটা হলো কিওয়ার্ড মোডাল ভার্ব। সাবসিডিজ ভর্তুকি নিজে দিতে পারবে না, ভর্তুকি দিবে যে গভর্নমেন্ট। সাবসিডিজ মাস্ট গিভেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস বাই দ্য গভর্নমেন্ট। বাই দ্য গভর্নমেন্ট এটা অনেক সময় দেওয়া থাকবে, অনেক সময় লুকায়িত থাকবে, যেমন এখানে নাই, বুঝছো? এখানে বাই আছে নাই, কিন্তু আমরা বুঝতেছি ভর্তুকি তো নিজে দিতে পারবে না, এটা তো বস্তু। তাহলে বস্তু হলে মোডাল ভার্বের পর বি প্লাস ভার্ব থ্রি হয়, বুঝতে পেরেছ? সেই কারণে এই নিজে যেহেতু দিতে পারে না সেটা বস্তু, সেই কারণে এটাকে আমরা পাসিভ হিসেবে মোডাল ভার্বের পর বি প্লাস ভাবছি বি গিভেন দিয়েছি। অর্থাৎ প্রথমে দিয়েছি গভর্নমেন্ট মাস্ট গিভ, মোডাল ভার্বের পর গিভ বার ওয়ান দিয়েছি, এখন মোডাল ভার্বের পর বি প্লাস ভাবছি দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে আমি তো আছি, জিজ্ঞেস করবা যে কোনো সময়, ওকে? তাইলে রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে বেসিক যা আছে সব আমরা আজকে একেবারেই ক্লিয়ার করে ফেলেছি। আরও কিছু খুঁটিনাটি তোমাদের এসএসসি এইচএসসি অ্যাডমিশনের বোর্ড বেসিসে, বিগত বছরের প্রশ্ন বেসিসে আরও কিছু রুলস আমি তোমাদের সামনে দিব। রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে তোমাদের তো আমি বেসিক নিয়ে আলোচনা আগেই করে ফেলেছি। আজকে আরও কিছু অসাধারণ রাইট ফর্মস অফ ভার্বসে এসএসসি এইচএসসি অ্যাডমিশনের বেসিস করে আরও কিছু ট্রিক্স তোমাদের দিব, যেন তোমরা বোর্ড পরীক্ষায় সবার চেয়ে সেরা নাম্বার পাও। একটা আছে যে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টটা কি? হু ইজ দ্যাট এরা কখনো বাক্যের ভাব পরিবর্তন করতে পারে না, এদের ঠিক বাম পাশের শব্দটা আমাদের ভাব পরিবর্তন করতে পারে, তাকে অ্যান্টিসিডেন্ট বলে। মানেটা কি দেখো তো, এখানে ম্যান কয়জন? এখানে একটা হু আছে না, হু এর পরে ওয়ার্কস বসেছে, এখানেও তো হু আছে, কিন্তু এখানে ওয়ার্ক বসছে কেন? এখানে ওয়ার্কস, এখানে ওয়ার্ক, দুই জায়গায় দুই রকম ডিফারেন্স কেন? কারণ হু আমাদের ভার্ব পরিবর্তন করার কোনো ক্ষমতা রাখে না, না হু, না হুইচ, না দ্যাট, এরা কখনোই আমার ভার্ব চেঞ্জ করার ক্ষমতা রাখে না। ঠিক এদের বাম পাশের শব্দটা আমার ভার্ব পরিবর্তন করার ক্ষমতা রাখে, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, পূর্বসূরি। এর আগের শব্দটা, ঠিক বাম পাশের শব্দটা আমাদের ভার্ব পরিবর্তন করে, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখানে ম্যান একজন মানে সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বেস হয়েছে। এখানে পিপল অনেকজন, প্লোরাল, তাই ভার্ব ওয়ান হয়েছে। তাইলে হু ইজ দ্যাট এরা কখনো আমাদের একটা সেন্টেন্সে ভার্ব কী হবে এরা কখনোই ঠিক করে দিতে পারবে না, ঠিক এদের বাম পাশের শব্দটা ঠিক করে দেয়, যেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, মনে থাকবে। জিরান এটা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, জিরান এবং ইনফিনিটিভ। ধরো তোমরা যেটা করো, ট্রিস অনেকগুলো গাছ দেখে এটারে আর বানাই দাও, কিন্তু প্লান্টিং, রিডিং এরা তো আইএনজি, এরা তো জিরান। আইএনজি বা জিরান যখন সাবজেক্টে থাকে তখন এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কী ভার্ব গ্রহণ করে? ইনফিনিটিভ এবং জিরান বাক্যে কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, ওকে? তাহলে ট্রিস অনেকগুলো গাছ দেখে কি আর বসাই দিবা? অনেকগুলো বুকস দেখে কি আর বসাই দিবা? যেহেতু প্লোরাল হলে আর হয়। কিন্তু এখানে প্লান্টিং, রিডিং এরা হলো আইএনজি, শুরুতে আইএনজি থাকা মানে সেটা জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, বিদায় ট্রিস বুকস প্লোরাল হওয়ার পরেও আমরা এখানে ইজ দিয়েছি। ইংরেজিতে আমরা তো জানি যে সাবজেক্ট যেমন হয় ভার্বও তেমন হয়। আচ্ছা, এখানে দিয়ারের কারণে যদি ইস হইতো, এখানেও দিয়ারের কারণে ইস না হয়ে আর হয়েছে কেন? তোমাদের প্রশ্ন আসে নাই? ইংরেজিতে শুধু দিয়ার একমাত্র রুলস যেটা তার অবজেক্ট দেখে ভার্ব ঠিক হয়। এটা একটা মজার না? আমরা তো জানি যে মেনলি সাবজেক্ট যেমন তেমন ভার্ব, সাবজেক্ট যেমন তেমন ভার্ব। কিন্তু এখানে আ স্টুডেন্ট একজন শিক্ষার্থী সিঙ্গুলার, যার কারণে বি ভার্ব এখানে ইস হয়েছে। এখানে মেনি স্টুডেন্টস প্লোরাল, যার কারণে বি ভার্ব এখানে আর হয়েছে। তাইলে দিয়ার হলো একমাত্র রুলস, দিয়ার কখনো আমাদের ভার্ব ঠিক করবে না। দিয়ারের পরে সিঙ্গুলার থাকলে বা প্লোরাল থাকলে এটা আমাদের ভার্ব ঠিক করবে। এটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি দিয়ার। কি দিয়ার বলো তো?
ইন্ট্রোডাক্টরি দিয়ার। কি দিয়ার বলো তো? ইন্ট্রোডাক্টরি দিয়ার। আজকে এখন তোমাদের একটা জাদুকরি পড়াবো, জাদুকরি টপিকস। সেটা কি? সতীন তিরি। সতীন মানে আমাদের ইসলাম ধর্মে তো দুইজন স্ত্রীকে বিবাহ করা যায়। অনেক রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয় এখানে, যদি তোমার সামর্থ্য থাকে। এখন ইসলাম আমাদেরকে দুইটা স্ত্রী রাখার সুযোগ দিয়েছে। এই স্ত্রীকে আমি যা খাওয়াবো, এই স্ত্রীকে তা খাওয়াবো, কারণ তারা নিজেরা সতীন। এই বউরে আমি যা পড়াবো, এই বউরে তা পড়াবো, এই বউরে যা খাওয়াবো, এই বউরে তা খাওয়াবো। কেমন? সতীন থিওরি মানে হলো আগেও যা পরেও তা। এসএসসির উইথ ক্লোজ, রাইট ফর্মস অফ ভার্বস, সাফিক্স প্রিফিক্স, তিনটা টপিক্সের প্রতিটা টপিক্স এটা কাজে লাগবে। এইচএসসির রাইট ফর্মস অফ ভার্বস, পাস্ট পেপারের উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ, প্রতিটা বোর্ডেই এই থিওরিটা কাজে লাগবে। এসএসসির গ্রামারের 5 নাম্বার পাবা আমাদের এই সতীন থিওরি দিয়ে। সতীন থিওরি মানে অ্যান্ড অর বাট অনলি কমা। সতীন থিওরি মানে অ্যান্ড অর বাট অনলি কমা। সতীন থিওরি মানে অ্যান্ড অর বাট অনলি কমার আগেও যা পরেও তা। আগেও নাউন, পরেও নাউন। আগেও এজেক্টিভ, পরেও এজেক্টিভ। আগেও ভার্ব, পরেও ভার্ব। আগেও নাউন, পরেও নাউন। আগেও আইনজি, পরেও আইনজি। কেমন? আগেও ভার্ব ওয়ান, পরেও ভার্ব ওয়ান। আগেও প্লোরাল, পরেও প্লোরাল। আগেও সিঙ্গুলার, পরেও সিঙ্গুলার। আচ্ছা, তা আগেও যা পরেও তা। যেমন এখানে দেখো, যেমন এখানে একটা রুলস লিখেছি, সেটা দেখো। অ্যান্ড আছে মানে সতীন থিওরি অ্যান্ড অর বাট অনলি কমা। রাইটিংয়ের আইনজি থাকার কারণে এটা লিসেনিং আইনজি হয়ে গেছে, কিন্তু এটা যদি রাইটস হতো, বার্বের সাথে অ্যাস হতো, অ্যান্ড থাকার কারণে সতীন থিওরি হয়ে এটা লিসেন্স হয়ে যেত। এটা যদি রাইট থাকতো, অর্থাৎ বার ওয়ান থাকতো, অ্যান্ড থাকার কারণে এটা লিসেন হয়ে যেত। তা আগেও যা পরেও তা। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের পরে আশা করি তোমাদের এসএসসি অ্যাডমিশনের রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে তোমাদের আর কারো ঝামেলা থাকবে না। এই ভিডিওটা বারবার না টেনে বারবার দেখবা, না বুঝলে আমাকে প্রশ্ন করবা। এই শিটগুলো লাগলো আমাদের ইংলিশ লাভার্স এর হোয়াটসঅ্যাপে জানাবা। রাইট ফর্মস অফ ভার্বস জানো না মানে তুমি ইংরেজির কিচ্ছুই জানো নাই। রাইট ফর্মস অফ ভার্বস তোমাকে অবশ্যই জানতে হবে। তুমি রাইট ফর্মস অফ ভার্বস করতে যাও, চেঞ্জিং সেন্টেন্স করতে যাও, টেক কোয়েশ্চেন করতে যাও, সাফিক্স প্রিফিক্স করতে যাও, উইথ ক্লোজ উইথাউট ক্লোজ করতে যাও, দুনিয়ার এমন কোন টপিক্স আছে বলো যেখানে রাইট ফর্মস অফ ভার্বস কাজে লাগবে না? তুমি রাইটিং পার্টের প্রতিটি সেন্টেন্সে তোমার ভার্ব লাগে। তাহলে রাইট ফর্মস অফ ভার্বসটা হইল ইংরেজির মেন রাজা। এটা তোমাকে ভালো করে জানতে হবে। এজন্য এটার একেবারে ইনস অ্যান্ড আউট, খুঁটিনাটি, প্রোজ অ্যান্ড কনস সব কিছু আমি বলে দিয়েছি। এরপরও না পারলে, না বুঝলে আমাদের এখানে কমেন্ট করবা, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের এখানে দেওয়া আছেই, যে আমাদের এই 29 নাম্বারে তোমরা যোগাযোগ করবা, অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করবা, আমি তোমাদের বুঝিয়ে দিব। এরপর আমি তোমাদেরকে এসএসসি এইচএসসির কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দেখাবো।